সুপ্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। বরাবরের মতো আজকেও আমাদের সাথে একজন অতিথি আছেন। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন আতিকুর রহমান। তিনি আছেন ডেল্টা ফার্মাতে সিনিয়র এমপিও হিসেবে। এবং আমরা আজকে আমাদের এই কর্পোরেট লঞ্চের যে অতিথিগুলো আছে আমরা সবাই কর্পোরেট সেক্টরের নানা দিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আমরা সরাসরি আজকে চলে যাব আমাদের গেস্টের কাছে। ভাই, আপনি কেমন আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। ভাইয়া, শুরুতে আমরা আপনার ছোট্ট একটা সংক্ষিপ্ত পরিচয় জানতে চাই। আপনি যদি আপনার সংক্ষিপ্ত পরিচয়টা আমাদের মাঝে শেয়ার করেন। জি, ধন্যবাদ। আমি মোহাম্মদ আতিকুর রহমান, মেডিকেল প্রমোশন অফিসার, ডেল্টা ফার্মা লিমিটেড। জি। জি, আপনি আপনার এই কর্পোরেট সেক্টরটা কবে থেকে শুরু করেছিলেন? কখন থেকে আসলে আপনার কর্পোরেট সেক্টরে মানে পথ চলা শুরু? ধন্যবাদ। আমি 2023 সাল 3 বছর ধরে আমি ফার্মা মানে এখানে আছি আর কি, ফার্মা লিমিটেডে আছি, ডেল্টা ফার্মা লিমিটেডে। 3 ইয়ার্স কন্টিনিউ চলতেছে এখন পর্যন্ত। আচ্ছা, এটাই আপনার ফার্স্ট জব ছিল? মানে এখান থেকেই কি আপনার শুরু হওয়া? এখান থেকেই আপনার ক্যারিয়ার শুরু? এখান থেকে ধন্যবাদ। আমার লাইফ হিস্টোরি অনেক বড়। এটা আমার ফার্স্ট জব না, এর আগেও আমি আরেকটা জবে ছিলাম। ওখানে 2 ইয়ার্স কন্টিনিউ করছি। ওখানে তো 2 ইয়ার্স কন্টিনিউ করার পরে আমি ডেল্টা ফার্মা লিমিটেডে 3 বছর ধরে রানিং আছি। এখানে আমি এখন এমপিও থেকে সিনিয়র এমপিও হিসেবে আছি এখন পর্যন্ত। আচ্ছা, এই মানে ফার্মাসিউটিক্যালস এই এমপিওর আমরা তো শর্ট ফর্ম হিসেবে জানি, এটার ফুল মিনিংটা কি যদি একটু বলতেন? মেডিকেল প্রমোশন অফিসার। আচ্ছা, সো আপনি যখন মানে আপনার যখন শুরু করেন, আপনি কি এমপিওই ছিলেন? ফার্স্টে কি এমপিও দিয়ে শুরু করেছেন? জি, আমি প্রথমে এমপিও হিসেবেই শুরু করেছিলাম। জি। আচ্ছা, আপনাদের এমপিও অফিসারের মানে কার্যক্রমটা কি, বা আপনারা কিভাবে এই মানে কাজটাকে মেনটেন করেন, বা আপনাদের রেসপন্সিবিলিটি কি থাকে? আসলে ফার্মাসিউটিক্যালসে আমাদের অনেক দায়িত্ব, আমাদের অনেক কাজ, সময়ের সাথে সবার সাথেই মিলিয়ে চলতে হয়। আমাদের কাজটা অনেক হার্ড ওয়ার্কিং কাজ। সবকিছু মিলিয়ে বলতে পারেন ডক্টরদের সহযোগী হিসেবে আমরা কাজ করে থাকি, কিন্তু সবার কাছেই তো একরকম না। অনেকেই মনে করেন এটাকে খারাপভাবেও নিয়ে থাকে। তবে আমাদের যেটা কাজ এটা হচ্ছে রোগীর সেবা দেয়া, ডক্টরদের সহযোগী হিসেবে কাজ করা। ফার্মাসিউটিক্যালসে ওষুধের গুণগত মান, নিয়ম সবকিছু মিলিয়ে ডক্টরকে একটি পুরো ডিটেলস তথ্য দেয়া, আদান-প্রদান করা এবং রোগীদের কাছে সেই প্রোডাক্টটা, মেডিসিনটা সঠিকভাবে প্রোপারিয়েট করা, এটা হচ্ছে আমাদের মূলত কাজ। জি। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের টিম ওয়ার্কটা অনেক বেশি মাস্ট ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আপনাদের ডক্টরদের সাথে খুব ভালো একটা রিলেশন রাখতে হয়, বা আপনাদের যে টিম মেম্বার থাকে তাদের সাথে একটা টিম ওয়ার্ক রাখতে হয়। ভালো একটা বন্ডিং না থাকলে আপনাদের অনেক বেশি মানে যে কোনো জায়গায়, যে কোনো কাজে এটা অনেক বেশি ব্যারিয়ার্স থাকে। সো এই ব্যারিয়ার্স গুলো আপনি কিভাবে অতিক্রম করেছিলেন, বা এরকম মানে যেই মেনটেন করতে হয় আপনাদের যে সিআরএমটা, এটা কিভাবে মেনটেন করছেন ডক্টরদের সাথে, আর আপনার টিম ওয়ার্ক কিভাবে করছেন? ধন্যবাদ। এটা অনেক অনেক কথা, অনেক কিছু বলতে হয় এটা বলতে গেলে। আমাদের কাজটা হচ্ছে আপ টু সকাল থেকে রাত পর্যন্ত পুরো সময়টাই আমরা টিম ওয়ার্কিং এর মধ্যে থাকি এবং দিনের মধ্যে আমাদের ডক্টরদের সঙ্গে থাকতে হয়। টিমের মধ্যে মনে করেন সবকিছু মিলিয়ে ভালো মন্দ, কাজের ধরনগুলো বা ডক্টর ভিজিট থেকে শুরু করে আদার্স সবকিছু মিলিয়েই আমাদেরকে কাজটা করতে হয় টিম ওয়ার্কিং এর মধ্যে থেকে। এর মধ্যে স্যার থাকে, স্যারের কাছ থেকে অ্যাডভাইস নিতে হয়। প্রথম এটা অতটা সহজ হয় না, কিন্তু পরবর্তী সময় এটা সহজ করে নিতে হয় নিজেকেই।
আমাদের মানে মার্কেটে ফার্মা ফার্মা লাইনের জন্য এটা হচ্ছে ডক্টরদের সঙ্গে যত বেশি কোঅপারেট করব, রিলেশন বন্ডিং করব, তত বেশি আমাদের কাজটা আমাদের জন্য সহজ হয়ে যায়। ঠিক আছে। এবং টিম বন্ডিং যেটা বলছেন আপনি, অবশ্যই আমরা 6 জন 7 জন 10 জন সবাই মিলে একটা টিম। এই টিমের মধ্যে যদি কোঅপারেট না থাকে, মানে সম্পর্ক রিলেশন ভালো না থাকে, তবে এই কাজটা কখনোই মানে ভালো হবে না। আমার কাজকে জি সহজ করার জন্য, মানে সঠিকভাবে মানে সামনের দিকে এগোনোর জন্য অবশ্যই আমাদের হচ্ছে ডক্টরদের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে হবে, ভালো করতে হবে। ডক্টরদের সাথে সম্পর্ক ভালো ছাড়া কখনোই এটা বিল্ড আপ করা যাবে না। এর জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, মানে অনেক হার্ড ওয়ার্কিং করতে হয়। ডক্টরদের সঙ্গে কোনোভাবেই রিলেশনে মানে কমিউনিকেশন গ্যাপ রাখা যাবে না, এই আর কি। ডিম বন্ডিং হচ্ছে আপনি এটা বলছেন, যখন এটা ভালো করার জন্য একজন এমপিও যখন সিনিয়র এমপি হয়, তাকে অনেক মানে অনেক বাধা বিপত্তি, মানে সময়, সবকিছুকেই বিল্ড আপ করে তারপরে হচ্ছে সামনের দিকে এগোতে হয়। জি, আপনাদের কাজটা আসলে যেহেতু ফিল্ড ওয়ার্ক, হ্যাঁ, ইটস টোটালি ফিল্ড ওয়ার্কের উপরে আপনাদের কাজটা। সো অনেক সময় দেখা যায় যে ফিল্ডে কাজ করতে করতে অনেক সময় হতাশা কাজ করে, অনেক সময় মনে হয় যে আমি ক্লান্ত হয়ে যাই বা অনেক অনেক প্রেশারে ডিপ্রেশন চলে আসে। তখন এই ডিপ্রেশন গুলো আপনি কিভাবে কাটিয়ে ওঠেন? অবশ্যই রাইট, আপনি ঠিক বলেছেন। যেহেতু আমাদের কাজটা ডে টু নাইট, সকাল থেকে শুরু হয় আমাদের যাত্রা এবং রাত মনে করেন 12টা 1টা পর্যন্ত চলতে থাকে। মাঝে কিছু কিছু সময় গ্যাপ পাই। বোরিং তো অবশ্যই হয়, আসে, বোরিং ফিল করি। তবে এই কাজটা হচ্ছে আসলে কি বলবো, অনেক কঠিন একটা কাজ। তবে কোনো কাজই মানে সহজ না। শুধু আমাদের প্রফেশনটা দিয়ে না, প্রতিটা কাজ আপনি সে ছোট কাজ থেকে শুরু করে ডক্টরদের মানে সর্বনিম্ন যেটা মাঠে চাষ করা কৃষিকাজ, সেটাও কিন্তু অনেক কঠিন। আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা জানি যে জানতাম যে ছাত্র জীবন সুখের হতো যদি না থাকতো পরীক্ষা। তে আমাদের ডক্টরের এই মেডিকেল প্রমোশন অফিসার এই কাজগুলোতে যদি আমাদের বাধা বিপত্তি না থাকতো, তবে এটা জব হতো না, তাহলে তো আমরা ডক্টরই হয়ে যেতাম। এই সমস্ত কারণগুলা। আর মনে করেন যখনই সমস্যা হয়, তখন কোনোভাবেই সমস্যার সময় উত্তেজিত হওয়া যাবে না। ঠিক আছে। এই সময় আমাদেরকে একজন আরেকজনের সাহায্য সহযোগিতা অবশ্যই প্রয়োজন হয়। ফার্স্ট টাইম কেউ যখন সেক্ষেত্রে নতুন জবে আমার মনে আসবে। হয় টিম ওয়ার্কের ক্ষেত্রে বা যারা ফিল্ডে কাজ করে তাদের ক্ষেত্রে ধৈর্যটা, প্যাশনটা অনেক বেশি মনে হয় Yes, কাজ করে। মানে আপনি যতটা ধৈর্য ধৈর্য ছাড়া। গ্রেদার করবেন, তত আপনি সবগুলো সমস্যা অতিক্রম করতে পারবেন, বা আপনার যতগুলো Yes, ডিপ্রেশন আসবে সব মানে ধূলিসাৎ হয়ে যায় যদি ধৈর্যটা থাকে, তাই তো? yes, yes. ধৈর্য ছাড়া ধৈর্য ছাড়া কখনো এই চাকরি করা সম্ভব না। প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া কখনোই আমি এই জব যতদূর করা জানি যাবে না। আপনাদের, সরি ট্রু ইন্টার, আমি যতদূর জানি যে আপনাদের ফার্মাসিউটিক্যালস এ এই ফিল্ড ওয়ার্কে মজাও কিন্তু আছে, যেহেতু আপনারা অনেক সময় দেখা যায় যে আপনাদের টার্গেটটা ফিল আপ করে ফেলেন, যেহেতু আপনারা এমপিও হিসেবে আছেন, সেলসে আছেন। তো আপনাদের টার্গেটটা ফিল আপ করার পরে কিন্তু অনেকগুলো আউটপুটও আসে, লাইক অনেক বোনাস থাকে, অনেক ইনসেনটিভ থাকে, অনেক কি বলে কান্ট্রি ট্যুর থাকে। সো এগুলোকে কিভাবে এনজয় করছেন আপনি? আসলে কি, কষ্টের পরে যখন কোনো ফলাফল পজিটিভ হয়, তখন অবশ্যই ভালো লাগে। তখন আর কষ্টটাকে কষ্ট মনে হয় না। আমার যে হার্ড ওয়ার্কিং, সেই হার্ড ওয়ার্কিংটা তখন আর ওটা কঠিন মনে হয় না। দিন শেষে, রাত শেষে যখন আমরা মানে একটু ভালো পজিটিভ সাইডের মুভমেন্ট করতে যাই, আগাই, সামনের দিকে এগোই, তখন কিন্তু আমাদের সেই আগের কষ্টগুলোকে কখনোই কষ্ট মনে হয় না। এর জন্য প্রতিটা ধাপেই যখন আমাদের এখানে কষ্টের মধ্যে, আমাদের এই চ্যালেঞ্জিং জবের মধ্যে যখন আমরা কোনো সিএমই বা হচ্ছে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করি, ঠিক আছে, তখন আমাদের সেই সমস্ত সময়গুলো আর মনে থাকে না।
সেটাই যদি আমরা মনে করে থাকি, তো একজন মা যখন একটা বাচ্চা প্রসব করে তখন কিন্তু অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহকারে একজন বাচ্চা পৃথিবীতে নিয়ে আসে। কিন্তু সেই যন্ত্রণাটা যদি সে মনে করে রাখে, নেক্সট টাইমে কখনো সে মা হওয়ার ইচ্ছা পোষণ করবে না। সে তাৎক্ষণিকভাবে বাচ্চার মুখ চেহারা দেখার পরে কিন্তু সে কষ্টটা তাৎক্ষণিকভাবেই ভুলে যায়। তো ঠিক আছে, ঠিক সেরকমটাই আমরাও মনে করেন এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মানে রোদ বৃষ্টি মানে সবকিছুকে উপেক্ষা করে খাওয়া দাওয়া ত্যাগ করে আমরা যখন একটা ভালো পর্যায়ে আগাই, ভালো রেজাল্টের দিকে আসি, আমাদের একটা ভালো রেজাল্ট হয়, তখন আমাদের সব কষ্টগুলোই আমরা ভুলে যাই। আমাদের মুখে হাসি থাকতেই হবে। আমি যতই কষ্টে থাকি না কেন, আমার কাজটা আমার জন্য যতই কঠিন হোক না কেন, আমাকে মুখে হাসি রাখতেই হবে। এখানে কখনোই রাগ, জেদ বা মোড এগুলো নিয়ে কখনো এই প্রফেশনে চাকরি করা যাবে না। এই প্রফেশনে চাকরির মূল মন্ত্র যেটা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে আপনাকে হাসি খুশি থাকতে হবে। যেটাই যে বলুক, মানে স্যারের বলেন, আমার যে স্যার, আমার স্যারের স্যার, একজনের উপরে তার একজন অবশ্যই থাকে। আমাকে যখন আমার স্যার প্রেশার দেয়, তার আগে কিন্তু আমার স্যারও প্রেশারের মুখেই থাকে। ঠিক আছে? আমরা যখন আমার স্যারকে ভালো রাখি, আমার স্যার যখন ভালো থাকে, স্যারের স্যারও ভালো থাকে। ঠিক আছে? আমাদের বন্ডিংটা হচ্ছে এরকম। হাতের ৫ টা আঙ্গুলের মতো। একটা আঙ্গুলে যদি সমস্যা হয়, বাকি ৪ টা আঙ্গুল কিন্তু অচল হয়ে যায়। ঠিক এরকম আমরা ওতপ্রোতভাবে একসঙ্গে ৬ জন, ৭ জন, ১০ জন টিম ওয়ার্কিং ভাবে আমরা কাজ করি। একজন যখন সমস্যা মানে ফেস করে, তখন আমাদের আরো বাকিগুলো এগিয়ে আসে তাকে কিভাবে সেই প্রবলেমটা থেকে তাকে সলভ করা যায়। এবং যখন আমরা একটা ভালো পারফর্ম হই, টিম ওয়ার্কিং যখন আমরা একটা ভালো সেলসের দিকে আগাই, আমাদের প্রেসক্রিপশন ভালো জেনারেট করতে পারি, তখন আমরা মানে ভালো একটা রেজাল্ট আসে, তখন আমরা পুরোপুরিভাবে আনন্দিত হই। এটা স্যার থেকে আমরা ইনভাইটেশন পাই। আমার স্যারও তখন অফিস থেকে স্যারের ইনভাইটেশন পাই। এই যে একটা আনন্দ, ভালো লাগা, তখন কিন্তু কষ্টটা আর ওই সময় কাজ করে না। এটা সবকিছুই মনে করেন কাজ করে আমাদের ধৈর্যের উপরে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। ঠিক আছে? তো আমাদের কষ্টটা চাপা রেখে আমরা ভালোভাবে ফার্মা সলিউশনে মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে যে আমরা কাজ করি, এই কাজটার মূল্য শুধুমাত্র আমরাই বুঝি, বাকিরা কেউ বুঝতে পারে না। তার বাইরে থেকে, ঠিক আছে, বাইরে থেকে কিন্তু আমরা সকালবেলা বের হই, শার্ট প্যান্ট কোট টাই পরে যখন বাসা থেকে বের হই, যখন ডাক্তারের পাশে যাই, তখন কিন্তু আমাদের ডাক্তারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ঠিক আছে? আমি যখন একটা স্বনামধন্য, আমি এখানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমি ৩ বছর থেকে এখানেই জব করছি, এখানে আছি। আমার প্রায় ১-১৫০ ওপরে পেশেন্ট আছে। সেই সমস্ত পেশেন্টগুলো আমাকে কিন্তু স্যার হিসেবেই সম্বোধন করে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আমি চাকরি করি, এখানে আমার প্রায় ১০০-র উপরে ডক্টর আমার সাথে কোঅপারেট করে। তাদের সাথে আমার সম্পর্ক কন্টিনিউ চলে। ঠিক আছে? তাদের সাথে থাকতে থাকতে এখন কিন্তু ছোটখাটো বিষয়ে কোনো প্রবলেমে, সমস্যায় মেডিসিন কিন্তু আমরাও সাজেস্ট করতে পারি। সেক্ষেত্রে আমার যে পেশেন্টগুলো আছে, প্রায় মনে করেন ১০০ জন, সেই সমস্ত পেশেন্টগুলোর হসপিটালে আসার আগে আমার সাথে কমিউনিকেশন করে, যোগাযোগ করে যে আমি কখন যাব, কিভাবে যাব, কোন মেডিসিনটা নিব, বা পরীক্ষাগুলো করতে হবে কিনা, কোন সময় গেলে আমি স্যারের সাথে রিপোর্টগুলো দেখাইতে পারবো। এই যে আদার্স তাদের যে ইনফরমেশনগুলো আমরা কিন্তু দিতে পারতেছি। ঠিক আছে? এই যে সম্পর্কটা, এই সমস্ত ভালো সম্পর্ক ছাড়া মানে রাগ নিয়ে কাজ করলে কখনোই হবে না। ধৈর্যকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। তবেই হচ্ছে ডক্টরদের সাথে ভালো সম্পর্ক হবে। একটা ডক্টরকে প্রেসক্রিপশন করানো কিন্তু খুব সহজ না, আবার খুব কঠিনও না। আমি একটা ডক্টরকে একটা প্রেসক্রিপশন করাবো, এর জন্য সে যে সহজেই আমার প্রেসক্রিপশনটা করবে, এটা কিন্তু সহজ না। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, এমনকি ৮-১০ বারের উপরও স্যারের কাছে গিয়ে আমার প্রোডাক্টটা সম্পর্কে স্যারকে বলতে হবে। বলার সাথে সাথেই যে সে লিখবে তা কিন্তু লিখবে না। তাকে লিখানোটাই হচ্ছে আমার দায়িত্ব, আমার কাজ। সে যখন একবার লিখবে তখন আমার যে একটা ভালো লাগা কাজ করবে, সেটা কিন্তু নেক্সট টাইম আর কখনো ওটা বলতে হবে না। এবং স্যারের
সামনাসামনি স্যারের যে কন্টাক্ট, দেখবে যে আজকে আসছে পরে আসছে, দেখি প্রোডাক্টটার মধ্যে কি আছে, আমি একটু প্রেসক্রিপশন দিয়েই দেখি। এখন আমি জি। যদি ফার্স্ট টাইমে লিখে না যাব না, স্যার আমার সাথে কমিউনিকেশন করে না, না যাব না, এটা বললে কিন্তু হবে না। এই সম্পর্কগুলো তৈরি করার মধ্যে হচ্ছে সাফল্য। যে যত বেশি ডক্টর কমিউনিকেশন করতে পারবে, ডক্টরদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ঠিক আছে, আমি যে হসপিটালে এখানে কাজ করি, প্রায় এখানে হচ্ছে, এটা হচ্ছে ইউনিভার্সিটি, এখান থেকে এখানে যে সমস্ত ডক্টরগুলো পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, এখান থেকে এমডি রেজাল্ট নিয়ে যায়, এফসিপিএস করে, তারা প্রায় কিন্তু আমাদের সমবয়সী স্টুডেন্ট। এর জন্য তাদের সাথে সম্পর্কটা আমাদের আরো অনেক বেশি মানে ভালো হয়, এবং ভালো সম্পর্ক করার একটা সুযোগ থাকে। তার উপর ভিত্তিতেই আমাদেরকে সবসময় ডক্টর কমিউনিকেশন বাড়াতে হবে। যত বেশি ডক্টর কমিউনিকেশন করব, তাদের সাথে যোগাযোগ থাকবে, যাওয়া আসা থাকবে, তত বেশি আমাদের প্রেসক্রিপশন জেনারেট হবে। যখনই প্রেসক্রিপশন জেনারেট হবে, তখনই আমাদের মার্কেটে একটা চাহিদা বাড়বে। মার্কেটের চাহিদা বাড়া মানে আমাদের টার্গেট ফিল হওয়ার জন্য একটা ইজি ব্যাপার। থ্যাংক ইউ। ভাইয়া, তার মানে সব জায়গায় বলা চলে যে ধৈর্য আর টিম ওয়ার্কটা অনেক বেশি কাজ করে আপনাদের ক্ষেত্রে, আর যেহেতু ডক্টরদের সাথে অবশ্যই। আপনাদের সবসময় কমিউনিকেশন রাখতে হয়, সেক্ষেত্রে আপনাদের সাথে ডক্টরদের সম্পর্কটা সবার আগে, মানে ধরা যায় আপনাদের ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু এটা বেসিক একটা বিল্ড আপ, মানে আপনাদের সাথে ডক্টরদের সাথে একদম মাস্ট বি ভালো সম্পর্ক রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনি যেটা Yes, বললেন yes. যে ডক্টরদের পাশাপাশি আপনাদের পেশেন্টের সাথেও অনেক সময় দেখা যায় যে কথা বলতে বলতে একটা কোলাবোরেশন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যে Yes. আপনাদের যে টিম বন্ডিংটা, এটা থেকে আপনাদের আউটপুটটা আসলে ম্যাক্সিমাম সময়ই আসে। বলতে গেলে এটার উপরেই ডিপেন্ড করে আপনাদের আউটপুটটা। সো আমরা এখন জানতে চাই যে আপনি যখন শুরু করেছিলেন, আপনি বললেন যে আপনি স্টুডেন্ট লেভেল থেকেই শুরু করেছেন, বা এখন যারা আপনাদের সাথে ডক্টরও আছে তারাও স্টুডেন্ট লেভেলে শুরু করে। সো তাদের জন্য, নতুন যারা আপনাদের এখানে আসতে চাচ্ছে বা যারা এই ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে চাচ্ছে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য যে পরামর্শটা হবে আমি বলি, আমি কখনোই আমাদের যে প্রফেশনে আমি জব করতেছি, এখন পর্যন্ত করছি, ইনশাল্লাহ থাকবো, এই জবটা আমি কখনোই পছন্দ করতাম না। ঠিক আছে, আমি কখনোই আশা করি নাই যে আমি মেডিকেল প্রমোশন অফিসার বা মেডিসিন কোম্পানিতে জব করব। ঠিক আছে, তারপরেও যেটা ভাগ্যক্রমে হয়তো এখানে এটাই হবার ছিল, সেহেতু আমার এটাই হয়েছে। তবে নতুনদের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমাদের মেডিকেল মানে ফার্মাসিউটিক্যালস এর এই জবটা হচ্ছে, আমি বলতে চাই, লাস্ট পর্যায়ে, যখন কোনোভাবে কোনো কোথাও কোনো কিছু করা সম্ভব হয় না, বয়স থাকে, সে সময়ে শুরুতেই এই জবে যেন না আসে কেউ। আর যদি কেউ এই জবে আসতে চায়, তাকে অবশ্যই চ্যালেঞ্জ নিয়েই আসতে হবে। তাদেরকে আমার এটাই অ্যাডভাইস, কোনো কাজ কঠিন না, আবার কোনো কাজই সহজ না। একজন কৃষক যদি মনে করে যে আমি রোদ বৃষ্টিতে ভিজতে পারবো না, তবে তার দ্বারাই কখনোই মাঠের কৃষি চাষ, সবজি ফসল চাষ করা যাবে না। একজন নাপিত যদি ইচ্ছে মনে করে যে আমি না সবার গায়ে শরীরে হাত দিয়ে চুল কাটিং করতে পারবো না, তার দ্বারা কখনোই নাপিতের কাজ করা যাবে না। একজন ডক্টর যদি মনে করে যে না আমি তার শরীরের এই সমস্ত অংশগুলো ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারবো না, তবে তার কখনোই ডাক্তার হবার অধিকার থাকে না। ঠিক আমাদের প্রফেশনটা হচ্ছে এমন একটা প্রফেশন, যেখানে সকল পর্যায়ের ছোট বড় শ্রেণীর মানুষদের সাথে আমাদেরকে মানে সব সময় প্রতিহত মানে আপ টু মানে উপর নিচে হতে হয়। আমরা পড়াশোনা শেষ করেই কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে এখানে পোস্টে আসি, আমাদের এই পোস্ট। কিন্তু আমাদের এমন একটা অবস্থা যে আমরা যে যোগ্যতাটা অর্জন করেছি, এখানে এসে সেই যোগ্যতার একটা টুলও আমাদের নেই। কিন্তু একজন সাধারণত ম্যাট্রিক পাস বা ইন্টার পাস করে এসে এই সমস্ত জায়গাগুলোতে যারা টুল নিয়ে বেঞ্চ নিয়ে বসে থাকে, তাদের কাছে গেলে আমাদেরকে ছোট হতে হয়, আমাদেরকে মূল্যায়ন করে না। তারা এক ধরনের আমাদেরকে
অ্যাডভাইস করে মানে কমেন্ট করে আমরা হচ্ছে মেডিসিন কোম্পানির এক প্রকার দালাল। ঠিক আছে? প্রেসক্রিপশন আপনাকে বলি, একজন সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা বা সাধারণ পাবলিক শ্রেণীর মানুষ যার মধ্যে মানে কোনো জ্ঞান থাকে না, ম্যাট্রিক পাস কেন 8 পাসও না, তাদের কাছে যখন আমরা প্রেসক্রিপশনটা তাদের জেনারেট করার জন্য দেখার জন্য হাতটা বাড়াই, তারা কিন্তু আমাদেরকে মানে দেখানো তো দূরের কথা, বাজে কমেন্ট করে থাকে যে আমরা ভুলভাল মেডিসিন ডক্টরকে মানে প্রমোট করি, ডক্টর লেখে ওই সমস্ত ওষুধ খেয়ে তাদের কোনো কাজে আসে না, কাজ হয় না, আমরা হলাম মেডিসিন কোম্পানির এক প্রকার দালাল। ঠিক আছে? এই যে কমেন্টগুলো, এগুলো কিন্তু আমাদের ওপরেই আসে। আমরা এখন ওই সমস্ত বিষয়গুলো যদি আমরা মনে করি বা ধরি বা জেদ করি, তাহলে কিন্তু আমরা চাকরি করতে পারবো না। ঠিক আছে? তাই যারা এই পথে আসতে আগ্রহী, প্রতিটা মার্কেটে টপ 10 কোম্পানি বলেন বা যেটাই বলেন না কেন, আমাদের আমি যেমন আছি ডেল্টা ফার্মা লিমিটেড 3 বছর, আমাদের কোম্পানিটা হচ্ছে ফ্রেন্ডলি কোম্পানি। আদার্স কোম্পানির চেয়ে আমার কাছে মনে হয় অনেক কোঅপারেটিভ। এখানে আমার এমডি স্যার পর্যন্ত আমার গায়ে হাত দিয়ে আমার সাথে কথা বলে। অন্যান্য কোম্পানিতে যারা চাকরি করে তাদের এমডিকে কখনো দেখছে কিনা আমার মনে হয় না। তবে আমি আমার যে 3 বছরে 3 বার যে প্রোগ্রামগুলো হয়েছে আমাদের ইয়ারলি কনফারেন্সগুলো, প্রতিবার আমার মানে এমডি স্যারের সঙ্গে দেখা হয়, তার সাথে ছবি তুলেছি, পাশাপাশি হাত দিয়েছে, গলা ধরেছে। এই যে একটা ভালো লাগার বিষয়, এটা হচ্ছে আমাদের ডেল্টা ফার্মার একটা মানে গুড সাইড। আরো একটা বলি, আমাদের ডেল্টা ফার্মা লিমিটেডের প্রতিটা প্রোডাক্ট আমাদের হচ্ছে মোডই হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। ঠিক আছে? প্রতিটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ভালো মন্দ গুণগানগুলো ডাক্তারের কাছে বলা এবং প্রেসক্রিপশনগুলো করানো, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের কাজ। এখন কেউ যদি নতুন যারা এই প্রফেশনে আসতে চায়, আসতে আগ্রহী, তাদেরকে আমি বলবো, তাদের যদি সব সাইডে কোনো ব্যবস্থা না থাকে, কেউ যদি এদিকে ভালোবেসে আগ্রহ নিয়ে এই চাকরিতে আসতে চায়, অবশ্যই আসবে। এই চাকরির মধ্যে আনন্দ আছে, কষ্ট আছে, সবকিছু আছে। তবে এটাকে অনেকেই মনে করে ভালো লাগা, আগ্রহ নিয়ে ধরেন চাকরিতে আসে, জয়েন করে, 1 মাস 2 মাস 3 মাস পরে দেখা যাচ্ছে এক কোম্পানি ভালো লাগছে না, আরেক কোম্পানিতে চলে গেল। এটা কিন্তু একটা ব্যাড সাইড। ফার্মাসিউটিক্যালসে এ টু জেড যতগুলো কোম্পানি আছে, প্রতিটা কোম্পানি একরকম। আমার কাছে মনে হচ্ছে যে না এটা না ওটা মনে হয় ভালো, ওটা না ওটা মনে হয় ভালো, কিন্তু না, সবগুলো কোম্পানি প্রত্যেকটা একই রকম। কোনোটার এক সাইডে যদি পজিটিভ থাকে, আরেক সাইডে নেগেটিভ থাকে, ঠিক সেরকম। কেউ যদি এই ফার্মাসিউটিক্যালসের চাকরিতে আসতে চায়, তবে তাকে এক জায়গাতেই থাকতে হবে, কোনো প্রলোভনে আসক্ত হওয়া যাবে না, এতে সময় ভাইয়া, নষ্ট হয়। আপনার থেকে অনেক মানে আমরা খুব ইম্পর্টেন্ট অনেকগুলো ইনফরমেশন জানলাম, এবং আমি জানি যারা নতুন আসবে অবশ্যই তাদের জন্য আপনার এই অ্যাডভাইস গুলো অনেক বেশি কাজে লাগবে। ভাইয়া, আমরা একদমই সময় শেষ দিকে চলে এসেছি। আপনার ফিউচার প্ল্যান কি ভাইয়া? মানে আর 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন? আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি সামনের দিকে আগাতে চাই, আরও অবশ্যই আগাতে চাই। আমি মেডিকেল প্রমোশন অফিসার থেকে সিনিয়র হয়েছি, সিনিয়রের পরে ম্যানেজার হব, ম্যানেজারের পরে রিজিওনাল ম্যানেজার হব। এভাবে ধাপ স্টেপ বাই স্টেপ আমি এখান থেকেই আপগ্রেড হতে চাই আর কি সামনের দিকে। আপনার জন্য অনেক কারণ বেশি প্রথম শুভকামনা, আপনার স্বপ্ন যাতে পূরণ হয়, এটার জন্য আমরা অনেক বেশি আপনার জন্য কি বলে শুভকামনা আপনার জন্য। আপনি অনেক বেশি এগিয়ে যান, আপনার সাফল্যের ঝুড়িতে আরো বেশি প্রাপ্ত মানে অনেকগুলো প্রাপ্তি অ্যাড হোক। সো ভালো থাকবেন। আপনি অনেকখানি সময় নিয়ে আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে শেয়ার করেছেন, এবং তার জন্য আমরা রোজকার খবরের কর্পোরেট লঞ্চের পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ভালো থাকবেন আপনি, আপনার সাফল্য কামনা করছি। এবং আপনার রমজান ভালো কাটুক, সামনে ঈদ আসতেছে, আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভালো মতো ঈদ করেন, আমরা এটাই আপনার জন্য কামনা করি। তো ভালো থাকবেন ভাইয়া, অনেকখানি সময় দিয়েছেন আমাদেরকে। এবং আপনি লাস্ট আমি যে কোশ্চেনটা আপনাকে করতে চাচ্ছি, যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগলো?
বা এই প্ল্যাটফর্মে কথা বলতে পেরে আপনার কেমন লাগলো? অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই রোজকার খবরে আমি এভাবে ফার্স্ট টাইম এসে কথোপকথন হচ্ছে আপনার সাথে। ফার্স্ট আমার এটা সাক্ষাৎকার। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। রমজান মাস আমাদের পাক পবিত্রর মাস, ধৈর্যের মাস। আমরা অবশ্যই আপনাকে নেক্সট টাইমে আমাকে ইনভাইট করার জন্য আবার বলতেছি আপনাকে। আর এটা বলতে চাই যে রমজান মাস অবশ্যই আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে পার করব। একজন আরেকজনের খোঁজ খবর নিব, আশপাশের পরিবেশের সবার দিকেই খেয়াল রাখবো। রমজান মাসে অবশ্যই আমরা বেশি কিছু খাবো না, স্বাস্থ্য সচেতন হব। অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে আমাদের শরীরকে মানে দেখা যাচ্ছে রোজা রাখার আর ক্ষমতা থাকছে না। ঠিক আছে? আমাদের এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদের মাস। তাদের জন্য আমরা দোয়া করব। আমরা সবার জন্যই দোয়া করব, একজন একে অপরের জন্য দোয়া করব যেন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। ভালো থেকে আমরা একসাথে দেশ গড়তে পারি। এই আর কি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভাই আপনি। সুপ্রিয় দর্শক, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এবং প্রতি সপ্তাহে আমরা এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন কর্পোরেট লাউঞ্জে, রোজকার খবরের কর্পোরেট লাউঞ্জে। আল্লাহ হাফেজ।